পাঠ করছি তনুচ্ছায়া মুখার্জির লেখা গল্প বিশ্বাস ভরা ভালোবাসা। মাত্র 1 বছর সুমনের সাথে মিশে তাকে মন দেওয়ার সাথে সাথে সব কিছু দিয়ে বসলি? একবারও ওকে যাচাই করার প্রয়োজন মনে করলি না? না রে, তুই জানিস না দিদিভাই, সুমন আমাকে সত্যিই ভালোবাসে। তাহলে বিয়ের প্রসঙ্গ তুলে এড়িয়ে যায় কেন? ওকে ভুল বুঝিস না দিদিভাই। আমি ওর সাথে গভীরভাবে মিশে এইটুকু বুঝতে পেরেছি, ও কোনোদিনও কারোকে ঠকাতে পারে না। এত বিশ্বাস ওর উপর। ভগবানকে প্রার্থনা জানাই তোর এই বিশ্বাসের যথাযথ মর্যাদা যেন তুই পাস। অপর্ণা সুপর্ণা দুই বোনের মধ্যে এতক্ষণ কথোপকথন চলছিল। সুপর্ণা তার ভালোবাসার কথা দিদিভাইকে ছাড়া আর কাকে বলবে? সে তো দিদিভাইয়ের কাছ থেকে কোনো কথা লুকোয় না। মা বাবা বিয়ের ব্যাপারে ওকে চাপ দিচ্ছেন ক্রমাগত। এই অবস্থায় সুপর্ণা ওর থেকে 4 বছরের বড় দিদি অপর্ণাকে সুমনের কথা জানালো। সুপর্ণা শুধু সুমনকে ভালোবাসেনি, দুর্বল মুহূর্তগুলোতে সুমনকে শরীরও দিয়ে বসেছে সে। অফিস ট্যুরের নাম করে ওরা একই হোটেলে এক রুমে দিনের পর দিন রাতও কাটিয়েছে। সে কথা বাবা মার কাছে লুকিয়েছিল সুপর্ণা। দুজনের ভালোবাসার কথা সুপর্ণার বাবা মা জানতেন না, তাই তো মেয়ের বিয়ের ব্যাপারে ব্যস্ত হয়ে পড়েছেন। এমনিতে সুপর্ণার 28 বছর বয়স হলো। ওর বাবা মা চাইছেন এবার ছোট মেয়ের বিয়েটা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়। তাদের সর্বদা ভয় হয় বড় মেয়ের মতো ভাগ্য যাতে ছোট মেয়ে না পায়। অপর্ণা দেখে শুনেই সম্বন্ধ করে বিয়ে হয়েছিল, কিন্তু বিয়ের 2 বছর পর বিয়েটা ভেঙে যায়, কারণ জামাই পরমও তার বাবা মা ভালো ছিল না। বিয়ের কিছুদিন যাবার পর অপর্ণা বুঝতে পারে ছেলে যে অতিরিক্ত মদের নেশায় আসক্ত, একাধিক নারীর সাথে সম্পর্ক তার। স্বামী চাকরি ভালো করলেও এসব কোনো মেয়ে সহ্য করবে? ওনারা সম্পূর্ণ লুকিয়ে ছেলের বিয়ে দিয়েছিলেন। উল্টে অপর্ণাকে তারা অপদস্থ করতেন। তাদের ছেলে নাকি এসব নেশা টেশা ছিল না। বিয়ের পরই বউয়ের জ্বালায় ছেলে নেশায় আসক্ত হয়েছে। প্রথমে অপর্ণা অনেক চেষ্টা করেছিল পরমকে নিজের ভালোবাসা দিয়ে ফিরিয়ে আনতে, কিন্তু শেষ পর্যন্ত সে হেরে গেল। দিনের পর দিন পরমের কাছ থেকে মার খেতে খেতে শেষ পর্যন্ত তার ধৈর্যের সীমার বাঁধ ভাঙল। বিয়েটা টিকিয়ে রাখা সম্ভব হলো না, শেষ পর্যন্ত ভেঙে গেল। ভাগ্যিস অপর্ণা একটা ইংলিশ মিডিয়াম স্কুলে চাকরি করত, তাই ডিভোর্সের ডিসিশনটা তাড়াতাড়ি নিতে পেরেছিল। তারপর থেকে আর সে বিয়ে করলো না, পুরুষের প্রতি এক প্রকার ঘৃণা থেকে। আসলে অপর্ণা ঘরপোড়া গরু। বোনকে তাই সর্বদা বোঝাতো ছেলেদের উপর থেকে দেখে বোঝা যায় না সে কেমন, তাই তাদের সাথে ভালো করে মিশে তাদের চরিত্র যাচাই করতে হয়। অপর্ণা এই ভেবে হতাশ হচ্ছে বোন কি করে এত বড় ভুল করতে পারল। একেবারে শরীর দিয়ে বসলো তাকে। সেক্স ছাড়া কি প্রেম করা যায় না? সুপর্ণা আর সুমন একই কর্পোরেট সংস্থায় চাকরি করে। সুমন সুপর্ণার বস। প্রথম নতুন কাজে জয়েন করার সময় অনভিজ্ঞ সুপর্ণা বারবার কাজে ভুল করলেও সুমন তাকে অপমান করেনি বা হেনস্থা করেনি, বরং সুপর্ণার ভুল ভ্রান্তিগুলো ভালো কথায় বুঝিয়ে দিত। ভুল করলে বলতো, মিস সেন, এটা কি করছেন আপনি? কাজটা তো ভুল হয়ে গেছে। ডোন্ট ওরি, নিউ জব, ভুল হতেই পারে। তারপর এমনভাবে বুঝিয়ে দিত কাজটার ব্যাপারে সুপর্ণার কাছে কাজটা সহজ হয়ে যেত, সহজে কারেকশন করে নিত। কিছুদিন যাবার পর সুপর্ণার কেমন যেন ভয়টা কেটে গেল। সুমন এমনভাবে ওর সাথে মিশত, সুপর্ণা সুমনকে ওর বস বলে মনে হতো না, মনে হতো একজন বন্ধু যার উপর নির্ভর করা যায়, ভরসা করা যায়। আস্তে আস্তে দুজনের সম্পর্ক ঘনিষ্ঠ হলো। প্রায় তারা একসাথে টিফিন করতো। এই নিয়ে সুপর্ণার কলিগরা নানা কথা বলতো এক প্রকার হিংসা থেকে। কেমন মন জুগিয়ে বসকে হাত করে নিয়েছে, দেখবি পরে ঢুকেও আমাদের থেকে আগে প্রমোশনটা পেয়ে যাবে। সুপর্ণার কানে কথাগুলো আসতে সুমনকে একদিন টিফিন আওয়ার্সে বলল, স্যার, ওরা আপনার আমার সম্বন্ধে নানা কথা বলে, বোধহয় আমার সাথে আপনার এরকম মেলামেশা ভালো দেখায় না। সুমনের উত্তরে বলেছিল, ওদের কথা কানে না তুললেই হয়। ইনফ্যাক্ট মিস সেন, আপনার সাথে কথা বলে টাইম পাস করতে আমার ভালো লাগে। এমনিতে তো প্রচুর কাজের চাপ, তার জন্য কারোর সাথে আমার ভালো করে কথা বলার সুযোগ হয় না। তাছাড়া বাড়িতে কার সাথেই বা কথা বলবো? আমাকে বোঝার, আমার কথা শোনার বাড়িতে কে আছে? সুপর্ণা তখন বলেছিল, কেন, আপনি বিয়ে করেননি? তার উত্তর এসেছিল, না। সুপর্ণা তখন একটু রসিকতা করে বলেছিল, অবশ্য আপনাকে দেখলে মনে হয় বিয়ের বয়স হয়নি। সুমন একটু হেসে বলেছিল,
পুরুষদের এই ব্যাপারটায় অনেক দিন পর্যন্ত ছাড় থাকে। আমার কাছে অবশ্য নারী পুরুষ উভয়ের বিয়ের বয়সটা কোনো ম্যাটার করে না। তবে আমার বিয়ের বয়স পেরিয়ে যায়নি, সবে 34, এখনও বয়স আছে। কিন্তু কে আমাকে বিয়ে করবে বলুন? সুপর্ণা অবাক হয়ে বলেছিল, কেন স্যার? আপনার মতো ইয়াং হ্যান্ডসাম ব্রাইট ক্যারিয়ারের পুরুষের সব থেকে ভালো পাত্রী পাওয়ার কথা। এর উত্তরে সুমন একটু ম্লান হেসে বলেছিল, অনেক বাধা আছে আমার জীবনে মিস সেন, সেটা আপনি বুঝবেন না। সুপর্ণা অবাক হয়ে বলেছিল, বাধা মানে? আমি কিছু বুঝতে পারছি না স্যার। সুমন কথাটা এড়িয়ে গিয়ে বলল, থাক এসব কথা। তারপর দুম করে যে কথাটা বলল সেটা শুনে সুপর্ণা কেমন ভ্যাবাচাকা খেয়ে গেল। আসলে বসের মুখ থেকে কথাটা শোনার জন্য সুপর্ণা প্রস্তুত ছিল না। আমাকে বিয়ে করবেন মিস সেন? সুপর্ণা কি বলবে বুঝতে পারল না, তাও একটু ভেবে বলল, কি করে এটা সম্ভব? আপনি আমার বস স্যার। সুমন বলল, তাতে কি হয়েছে? আপনাকে আমার খুব ভালো লাগে। সুপর্ণা বলেছিল, আমি খুব সাধারণ ঘরের সাধারণ মেয়ে স্যার, স্ট্যাটাসের অনেকটা ডিফারেন্স আপনার সাথে আমার। সুমনের উত্তরে বলেছিল, আমিও কেউকেটা কিছু নই, সাধারণ ঘরেরই, লড়ে চাকরিটা পেয়েছি, যেমন সবাই পায়। আস্তে আস্তে সুপর্ণা কেমন সুমনের প্রতি দুর্বল হয়ে পড়তে লাগলো। সুপর্ণা নিজের কাজে দক্ষতা বাড়িয়ে পদোন্নতি ঘটিয়েছিল। এ ব্যাপারে সুমন বন্ধুর মতো পাশে থেকে ওকে কাজের দক্ষতা কিভাবে বাড়াতে হয় সে ব্যাপারে অনেক কিছু ব্যক্তিগতভাবে শিখিয়েছিল। সুপর্ণা যেন ওর ভালো মন্দ সব ব্যাপারে সুমনের উপর নির্ভর করতে লাগলো ক্রমশ। নির্ভরশীলতা একদিন ভালোবাসায় পরিণত হলো। আস্তে আস্তে দুজনের ভালোবাসা গাঢ় থেকে গাঢ় হতে লাগলো। সুমন যেখানেই ট্যুরে যেত সুপর্ণাকে সাথে করে নিয়ে যেত। আগুন ঘি একসাথে থাকলে যা হয়, ওদের মধ্যেও প্রায় শারীরিক সম্পর্ক হতে লাগলো। সুপর্ণা যেন সুমনকে ওর শরীর মন সব কিছু সঁপে দিয়েছিল। কিন্তু বাড়ি থেকে সুপর্ণাকে যখন বিয়ের ব্যাপারে চাপ দিত, ও স্বাভাবিকভাবে সুমনকে সব কিছু বলতো। সুমন তখন বলতো, আমার জীবনে কিছু বাধা আছে, বাধাটা কেটে গেলেই আমি তোমাকে বিয়ে করব, ততদিন একটু অপেক্ষা করো। কিন্তু কী বাধা শত প্রশ্ন করেও সুমনের কাছ থেকে সুপর্ণা কোনো উত্তর পেত না। সুপর্ণা মনে মনে ভাবে, আমি সুমনকে বিশ্বাস করি, ওর ওপর ভরসা করি, কিন্তু একটা কথা আমি কিছুতেই বুঝতে পারছি না, ওর অসুবিধার কথাটা আমাকে বলছে না কেন? দিদির কথাগুলো মনে করেও ওর মন তোলপাড় হচ্ছিল, মনের সাথে এক প্রকার যুদ্ধ করছিল। শুধু ভাবতো, সুমনের সাথে এতটা গভীরভাবে মেলামেশা কি আমার উচিত হয়েছে? ওকে সত্যি আমাকে বিয়ে করবে? যদি আমাকে ঠকায়, মা বাবা দিদিকে কী করে মুখ দেখাবো? এদিকে বাবা মাকে অপর্ণা এই কথা বলে শান্ত করেছে যে সুপর্ণা একজনকে ভালোবাসে, একই অফিসে ওরা চাকরি করে, তোমরা চিন্তা করো না, সময় হলে ওরা বিয়ে করবে। কিন্তু বোনের জন্য মনের চিন্তাটা অপর্ণার রয়ে গেল। তাই বোনকে বারবার বলতো, বিয়ে না হয় এখন করবে না সুমন, অসুবিধার জন্য, কিন্তু বাবা মায়ের সাথে একবার ওকে দেখা করাতে পারিস তো। বাবা মা খোলাখুলি ওর সাথে কথা বলে শান্তি পেত। তাছাড়া বয়স তো দুজনেরই যথেষ্ট হয়েছে, ও বিয়ে করতে রাজি বা হচ্ছে না কেন? তারপরের দিন সুপর্ণা অফিসে গিয়ে টিফিন আওয়ার্সে সুমনকে বলল, আমার বাবা মাকে দিদিভাই আমাদের সম্পর্কের ব্যাপারটা জানিয়েছে, বাবা মা তোমার সাথে দেখা করতে চায়। সুমন বলল, এখন নয়, সময় হলে ঠিক দেখা করব। সুপর্ণা এই কথা শুনে মনক্ষুণ্ণ হলো, বলল, তোমার অসুবিধার কথা আমাকে বলছো না কেন? বাবা মায়ের সাথে দেখাও করছো না, তুমি আদৌ আমাকে বিয়ে করবে তো? আমি তো তোমার কাছে আমার শরীর মন সব কিছু সঁপে দিয়েছি। 1 বছরের বেশি হয়ে গেল তোমার সাথে আমার সম্পর্ক। আমি তোমাকে মন প্রাণ দিয়ে বিশ্বাস করি, তাও মনে সর্বদা আমার ভয় হয়। আসলে দিদিকে ঠকতে দেখেছি তো। অপর্ণার কথা সুমনকে একদিন কথা প্রসঙ্গে সুপর্ণা জানিয়েছিল। এই কথা শুনে সুমনের চোয়াল শক্ত হলো, ফর্সা মুখটা কেমন লাল হয়ে গেল। বলল, তুমি মনে করছো আমিও তোমাকে ঠকাবো? সব পুরুষকে এক মনে করছো তুমি? আজ আমি তোমাকে সব খুলে বলবো, তার জন্য তোমাকে আমার বাড়ি যেতে হবে। সুপর্ণা বলল, আমি তোমার বাড়ি গেলে আমার বাড়ি পৌঁছতে দেরি হয়ে যাবে, বাবা মা চিন্তা করবে। সুমন বলল, দিদিকে বলে ম্যানেজ করো প্লিজ। সুপর্ণা দিদিকে ফোন করে সব জানালো, বাবা মাকে যা হোক বলে ম্যানেজ করতে বলল।
অপর্ণা শুধু বোনকে বলল, ঠিক আছে, কিন্তু যা করবি খুব সাবধানে। আমার কিন্তু চিন্তা হচ্ছে। অপর্ণা সবসময় বোনের জন্য চিন্তা করে। ঠাকুরকে শুধু বলে, ঠাকুর আমার মতো ও যেন না ঠকে। সুপর্ণা সুমনের সাথে ওর বাড়ি গেল। সুমন পৌঁছতেই একজন বয়স্কা ভদ্রমহিলা বলল, সুমন, বৌদিকে আজ কিছু খাওয়াতে পারিনি রে। খালি বলছে ছোট খোকা আমাকে কথা দিয়েছে, বড় খোকাকে সাথে করে নিয়ে আসবে ও এলে তারপর আমি খাবো। সুমন দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, কি করব পিসিমণি, মাকে কিছুতেই বোঝাতে পারছি না দাদা আর কোনো দিনও ফিরবে না। তারপর সুপর্ণাকে বলল, সুপর্ণা, এই আমার পিসিমণি, আমি না থাকা পর্যন্ত মাকে সামলায়। পিসিমণি আমাদের বাড়িতেই থাকে, আমাদের ছোটবেলা থেকে। সুলতা দেবী সুমনের নিঃসন্তান বিধবা পিসি। স্বামী চলে যাবার পর দাদার বাড়িতেই উনি বরাবরের জন্য থেকে যান। সুমন বলল, সুপর্ণা, আমার মা স্বাভাবিক নয়। বাবা মারা যাবার 6 মাস পরে আমার দাদার অস্বাভাবিক মৃত্যু হয়। সবাই জানে দাদা রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস দাদাকে পরিকল্পনা করে কার চাপা দিয়ে খুন করা হয়। আমার দাদা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ছিলেন। কোম্পানির হিসাবের গরমিল দাদার চোখে ধরা পড়ে। দাদাকে মুখ বন্ধ করার জন্য অনেক টাকা অফার করা হয়েছিল, কিন্তু দাদা ঘুষ নিতে চায়নি। দাদার মুখ থেকে একথা শুনেছিলাম। তার ফল ভোগ করতে হলো দাদাকে। অকালে তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো। সব ঘটনা টাকা দিয়ে চাপা দেওয়া হলো। দাদার মৃত্যুটা মা মেনে নিতে পারেনি। সবে বাবার মৃত্যুর শোকটা মা 2 ছেলের মুখ চেয়ে ভুলে থাকতে চেষ্টা করছিল। তারপর দাদাও অকালে চলে গেল। নিজেকে ঠিক রাখতে পারল না, মানসিক রোগীতে পরিণত হলো। তারপর থেকে খালি দাদার পথ চেয়ে বসে থাকে। যাকে দেখে তাকেই দাদার খবর জিজ্ঞাসা করে। আমি যখন অফিস ট্যুরে যাই, পিসিমণি অনেক কষ্টে মাকে সামলায়। পিসিমণি না থাকলে আমি যে কি করতাম, হয়তো মাকে অ্যাসাইলামে দিতে হতো তখন। অনেক চিকিৎসা তো করালাম মায়ের, কিন্তু সেরকম ফল পেলাম না। অ্যাসাইলামে মাকে রাখার কথা ভেবেছিলাম, কিন্তু ডাক্তারবাবু বললেন ওখানে নিজের কাছের মানুষ অর্থাৎ আমাকে না দেখতে পেয়ে মায়ের আরও খারাপ অবস্থা হতে পারে। তাই ওখানে মাকে রাখিনি। মাকে তো ঠিক পাগল বলা যায় না। প্রচণ্ড মেন্টাল শক পেয়ে আজ মায়ের এই অবস্থা। তবে আগে যেমন মা কথায় কথায় ভায়োলেন্ট হয়ে যেত, সেটা এখন আর হয় না। শুধু খেতে চায় না, দাদা ফিরে আসবে এই মিথ্যে কথা বলে পিসিমণি বা আমি মাকে খাওয়াই। সুপর্ণার 2 চোখ জলে ভরে গেল। এত যন্ত্রণা সুমন বুকের মধ্যে বয়ে বেড়াচ্ছে। সুপর্ণা বলল, আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো সুমন। নিশা দেবী নিজের ঘরে টেবিলের উপরে রাখা সুমনের দাদা সুমিতের ছবির দিকে একদৃষ্টে তাকিয়েছিলেন। 2 চোখ বেয়ে জল গড়াচ্ছে। সুমন পিছন থেকে মায়ের কাঁধে হাত দিয়ে বলল, মা, তুমি খাওনি কেন? পিছন ফিরে সুমনকে দেখে উত্তেজিত হয়ে বললেন, ছোট খোকা, বড় খোকাকে আনলি না? তুই যে বলেছিলিস তোর দাদাকে আজ নিয়ে আসবে, কই আনলি না তো? সুমন কাঁপা গলায় বলল, নিয়ে আসবো মা, তার আগে তুমি একটু খাও। নিশা দেবী উত্তেজিত হয়ে বললেন, না, খাবো না, যতক্ষণ না দাদাকে নিয়ে আসবে। সুমন বলল, আচ্ছা মা, কাল ঠিক নিয়ে আসবো, একটু খাও এখন। নিশা দেবী বললেন, ঠিক নিয়ে আসবি তো বড় খোকাকে? আচ্ছা, তাহলে আমি খাচ্ছি। সুলতা দেবী খাবার নিয়ে দাঁড়িয়েছিলেন। নিশা দেবী শেষ পর্যন্ত সারাদিনের পর একটু কিছু মুখে তুললেন। সুপর্ণার দিকে চোখ যেতে বললেন, এ কে রে? সুপর্ণা বলল, আমরা অফিসে একসাথে চাকরি করি। সুলতা দেবী অমনি সুপর্ণার দিকে তাকিয়ে বললেন, খুব মিষ্টি মুখটা তোমার। তারপরেই বলে বসলেন, এই, তুমি আমার বড় খোকা কোথায় আছে জানো? সুপর্ণা কি বলবে ভেবে পেল না, শুধু বলল, হ্যাঁ মাসিমা, আমি জানি। নিশা দেবী উত্তেজিত হয়ে বললেন, তোমরা কেউ তাকে আমার কাছে নিয়ে আসছো না কেন? তারপর হাউ হাউ করে কাঁদতে থাকলেন। সুপর্ণার বুকটা হু হু করে উঠল, চোখে জল এসে গেল তার। নিশা দেবীকে জড়িয়ে ধরল। নিশা দেবী যেন অনেক দিন পর পরম শান্তি তৃপ্তি অনুভব করলেন সুপর্ণার স্পর্শ পেয়ে। সুপর্ণার বুকের ভেতর থেকে একটা ভারী পাথর নেমে গেল। যেটুকু সন্দেহ সুমনের প্রতি ওর মনে ছিল সেটা নিমেষে দূর হয়ে গেল। বাড়িতে এসে অপর্ণাকে সব কথা খুলে বলল। অপর্ণাও নিশ্চিন্ত হলো। অপর্ণা বলল, সত্যি সুমন খুব ভালো মনের মানুষ। মায়ের জন্য কত কষ্ট বুকে নিয়ে বয়ে বেড়াচ্ছিল এতদিন। এখন থেকে দুজনে মিলে কষ্টটা ভাগ করে নে।
তোর ভালোবাসায় ওর মা একদিন সুস্থ হয়ে উঠবে, আমার দৃঢ় বিশ্বাস। পরের দিন সুপর্ণা অফিসে গিয়ে সুমনের চেম্বারে ওর হাত দুটো ধরে বলল, একদিন তুমি আমার প্রতিটি কাজে ভরসা দিয়েছ, আজ আমি তোমার পাশে থেকে তোমার দুঃখের ভাগিদার হতে চাই। সুমনের দুচোখ বেয়ে জল গড়িয়ে পড়ল। সুপর্ণাকে বুকে টেনে নিল, বলল, আমি এবার বুকে পাথর চাপিয়ে ডিসিশন নিতে যাচ্ছিলাম মাকে অ্যাসাইলামে পাঠিয়ে দেব, কারণ তা না হলে তোমাকে বিয়ে করতে পারবো না। দিনের পর দিন এই যন্ত্রণাময় জীবন কাটাতে কাটাতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি যে তোমায় খুব ভালোবেসে ফেলেছি, কামনার মোহে তোমার শরীর পেতে চেয়েছি, তুমি আমাকে সেটাও উজাড় করে দিয়েছ আমাকে সম্পূর্ণ বিশ্বাস করে। তোমাকে আমি ঠকাই কি করে? খুব দোটানায় পড়েছিলাম। আমার মা, আমি তাকে মানিয়ে নেব, তাই বলে আমার স্ত্রী কেন একটা মানসিক রোগীর সাথে থাকবে? এটা অন্যায়। সুপর্ণা বলল, তোমার ভাবনা ভুল গো। দুজনের দুঃখ কষ্ট যদি দুজনে ভাগ করে না নিই, তাহলে এই সম্পর্কের কোনো মূল্যই থাকে না। রেজিস্ট্রি করে দুজনের বিয়ে হয়ে গেল। কোনো অনুষ্ঠান সেই মুহূর্তে হয়নি, শুধু কয়েকজন সাক্ষী আর সুপর্ণার বাবা মা দিদি ছিল সেখানে। ওদের বিয়ে 1 বছর হতে চলল। সুপর্ণার ভালোবাসা সেবা যত্নে নিশা দেবী অনেকটাই এখন সুস্থ। সুমিত যে আর কোনোদিনও ফিরে আসবে না সেটা তিনি এখন বুঝতে পারছেন। সন্তান চলে যাবার শোক কোনোদিনও ভুলতে পারা যায় না ঠিকই, কিন্তু একটু ভালোবাসা যত্ন মনের যন্ত্রণার প্রলেপের কাজ করে। ছোট ছেলের সাথে সাথে ছোট বৌমার উপরও তিনি এখন পুরো নির্ভরশীল। ডাক্তার বাসু নিশা দেবীকে চেক আপ করতে এসে বললেন, আমি ঠিক এটাই চাইছিলাম, ওনাকে সুস্থ করতে হলে সুপর্ণার মতো মেয়েকে প্রয়োজন ছিল। আসলে মেয়েরা তাদের ভালোবাসা আদর যত্ন দিয়ে অসম্ভবকে সম্ভব করতে পারে, যেটা ছেলেরা সবসময় পেরে ওঠে না। সুমন ওনাকে সমর্থন করে বলল, ঠিক বলেছেন, সুপর্ণাকে আমি ভাগ্য করে স্ত্রী হিসেবে পেয়েছি। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।